ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমরা আমাদের ফ্রিকশনের সেকেন্ড ভিডিওতে চলে এসেছি। অলরেডি ফার্স্ট ভিডিওতে কিন্তু আমরা ফ্রিকশনটা কী বা স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন কী, মানে বাংলায় বললে স্থিত ঘর্ষণ, জলঘর্ষণ, এবং সেখানে কীরকম ধরনের কোয়েশ্চেন্স তোমাদের মানে পরীক্ষায় ফেস করতে হতে পারে সেই ধরনের উপর কিন্তু সেই কোয়েশ্চেন্সগুলোর উপর কিন্তু আমরা একটা ডিটেল ভিডিও বানিয়েছি। তো যারা সেটা দেখোনি, আগে ফ্রিকশনের ফার্স্ট ভিডিওটা দেখবে, তারপরেই কিন্তু এটাই আসবে। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু মূলত শিখবো ফ্রিকশন ইন ইনক্লাইন প্লেন। তো ইনক্লাইন প্লেনে ফ্রিকশনটা কীভাবে কাজ করছে বা তার কনসেপ্টসগুলো কী বা আমাদের কীরকম প্রশ্ন থাকতে পারে সেই ধরনের জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো ভালোভাবে দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ শিখে যাবে। তো চলো শুরু করা যাক। স্টুডেন্টস, তো এবার আমরা যেটা বললাম যে ইনক্লাইন প্লেনের উপর ফ্রিকশনটা কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখবো। সোজা জিনিস, কনসেপ্ট ছোট, অ্যাপ্লিকেশনসগুলোকে আমরা ভালোভাবে দেখবো আর কি। তো ইনক্লাইন প্লেন মানে বুঝতেই পারছো, প্লেনটা এরকম ইনক্লিনেশন আছে, অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা, ইনক্লাইন প্লেনের উপর অঙ্ক আমাদের কিন্তু ফার্স্ট যেখানে আমরা করেছি সেটা হলো লজ অফ মোশন। তো ওই লজ অফ মোশনের কনসেপ্ট কিন্তু প্রতি পদে পদে লাগবে, তাই জন্য ফ্রিকশনের আগে যেন লজ অফ মোশনের কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো সেটা তোমরা যেখান থেকে ইচ্ছা পড়তে পারো, আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকেও গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো ইনক্লাইন প্লেন, এখানে একটা অ্যাঙ্গেল থিটা, এখানে একটা অবজেক্ট রাখা আছে, তার মাস এম। তো আমরা জানি এইগুলো যে এটা এম জি এদিকে কাজ করে, এটা থিটা হলে আমরা জানি এটাও থিটা হয়, এটা হয় এম জি কস থিটা। এই বেসিক জিনিসগুলো তোমরা জানো, এটা হয় এম জি সাইন থিটা। কারোর যদি মনে প্রশ্ন আসে যে এইগুলো স্যার কী হচ্ছে বা কীভাবে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সমস্ত এক্সপ্লেনেশন আমরা লজ অফ মোশনের যে প্লেলিস্ট আছে সেখানে আমরা করেছি। তো এই হলো ব্যাপার। এবার এই প্লেনে একটা ফ্রিকশন আছে, এখানে ফ্রিকশন আছে, ঠিক আছে। এবং আমরা কি শিখেছি, ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করে। তো আজকে এই প্লেনটা স্থির আছে, তো অবজেক্টটা তার মধ্যে নিচে নামার চেষ্টা করবে, তো অবভিয়াসলি ফ্রিকশন কোন দিকে কাজ করবে? পেছনের দিকে। অবভিয়াসলি ওই দিকে নামবে, ফ্রিকশনকে অপোজ করবে, পেছনের দিকে কাজ করছে ফ্রিকশনটা। এটাই সিম্পল ব্যাপার। এবার এইখানে একটা ব্যাপার আছে, ইনিশিয়ালি ফ্রিকশন তোকে পড়তে দেবে না, তাই না? তার কারণ কি, যখন ধরো রেস্টে আছে তখন কোন ফ্রিকশন কাজ করছে, স্ট্যাটিক না কাইনেটিক? অবজেক্ট যখন রেস্টে আছে তখন কোন ফ্রিকশন কাজ করছে? এফটা হচ্ছে এফ স্ট্যাটিক। আচ্ছা, এফ স্ট্যাটিক কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, না ভ্যালুটা চেঞ্জ হয়? আমরা আগের ভিডিওতে দেখেছি এফ স্ট্যাটিকের ভ্যালুটা চেঞ্জ হয়, এক্সটার্নাল ফোর্সটা যেভাবে চেঞ্জ হয় এফ স্ট্যাটিকও সেরকম ভাবে চেঞ্জ হয়। তো আনটিল অ্যান্ড আনলেস অবজেক্ট ইজ মুভিং, যতক্ষণ না অবজেক্ট মুভ করছে ততক্ষণ কি হচ্ছে, এম জি সাইন থিটা আর এফ ইকুয়াল হচ্ছে এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ এস। আচ্ছা, এদিকে এম জি কস থিটা কাজ করলে আমরা জানি এদিকে নর্মাল রিয়াকশন এন কাজ করে। এবার যতক্ষণ না আনটিল অ্যান্ড আনলেস অবজেক্ট ইজ মুভিং, এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ এস। ঠিক আছে, এবার তো এইটা হলো আমাদের কনসেপ্ট। যে এবার সিম্পল একটা জিনিস ভেবে দেখো কনসেপ্টটা কীরকম, যে আমার হাতে দিয়ে এটা বোঝানো মুশকিল, ঠিক আছে, অন্য কোনো জিনিসে দিয়ে আমি যদি ব্যাপারটা বোঝাই, যে ধরো এই ধরো একটা বাক্স আছে আমার কাছে, এটাকে হেলিয়ে দিলাম, তো এটাই হয়ে গেল আমাদের ইনক্লাইন প্লেন। তো আমি পেনটাকে এরকমভাবে রেখেছি, ঠিক আছে, পেনটাকে এরকমভাবে রেখেছি, পেনটা কিন্তু এখন গড়াচ্ছে না, কিন্তু আস্তে আস্তে আমি যদি একটু বেশি ঝুঁকিয়ে দিই তাহলে নিচের দিকে পড়ে যাবে। ইনিশিয়ালি কিন্তু পড়ছিল না, দেখো ইনিশিয়ালি আমি এই অবস্থায় রেখেছি, এই অবস্থায় কিন্তু পড়ছিল না, এখনও কিন্তু হালকা ঝোঁকানো আছে, কিন্তু একটা সার্টেন পয়েন্টের বেশি ঝোঁকালে পড়ে যাবে। এটা তোমরা যে কোনো ক্ষেত্রে দেখতে পারো, কোনো একটা জিনিস আছে এটা এরকম হালকা এরকম তুলে দিয়েছো, পড়ছে না, কিন্তু আরেকটু বেশি তুলে দাও, নিচে পড়ে যাবে, গড়িয়ে যাবে। তার মানে কি হচ্ছে, তার যতক্ষণ পড়ছে না, এই যে এখনো তো ঝোঁকানো আছে, ধরো ওটা পড়ছে না, তার মানে নিশ্চয়ই ওকেও ব্যালেন্স করছে, সিম্পল কথা। তো এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এফ এস মানে কি আমরা জানি, মিউ এস এন, ঠিক আছে। তার মানে এম জি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ এস। আচ্ছা, এন মানে কি আমরা দেখতে পাচ্ছি, এন আর এম জি কস থিটা ইকুয়াল হচ্ছে এখানে, তো এন ইজ ইকুয়ালস টু এম জি কস থিটা। ফ্রিকশনের ক্ষেত্রে একদম এটা চোখ বন্ধ করে এই জিনিসটা হবেই সবসময়, মিউ এস এম জি কস থিটা। ঠিক আছে, এম জি কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা কত, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু মিউ এস। তার মানে তোমার থিটা যা তার যে ট্যানজেন্ট সেটাই হবে তোমার এই সারফেসে ফ্রিকশন, মানে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন।
এবার স্যার এরকম তো সবসময় হবে না, একটা টাইম পর তো নিচে পড়েই যাবে অবভিয়াসলি। ওই যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ সেটাকে ডিনোট করি বাই থিটা আর। বাংলায় বললে এটাকে বলে বিরাম বা স্থিতিকোণ, বিরাম বা স্থিতিকোণ। কনসেপ্টটাই ওটা, যেখানে আর ব্যালেন্স করতে পারবে না। ফ্রিকশন এতক্ষণ এমজি সাইন থিটাকে ব্যালেন্স করছিল, তাইও নিচে পড়ছিল না, কিন্তু এবার একটা লিমিটিং ভ্যালু আছে। তো আমরা তো গ্রাফটা দেখেছিলাম, মনে করে দেখো, এটা এফ এটা এফ, একটা লিমিটিং ভ্যালু আছে, তারপর আর পারে না, তারপর হালকা ওটা কমে কাইনেটিক ফ্রিকশন হয়ে যায়। তো এইটা ছিল আমাদের এফ এল, লিমিটিং ফ্রিকশন। তার মানে নিশ্চয়ই একটা ভ্যালু আছে যে ফ্রিকশন তার মানে স্ট্যাটিক ফ্রিকশন তার বেশি আর বাড়তে পারবে না। তো সেই পয়েন্টটার ক্ষেত্রে আমি দিলাম এটা থিটা আর হয়ে গেছে। তো তখন এই অবজেক্ট আমাদের এইদিকে, এমজি এইদিকে, এইগুলো তোমরা জানো। এই থিটা আর হলে এটা হবে এমজি কস থিটা আর, এটা হবে এমজি সাইন থিটা আর এন, এবং ফ্রিকশন এইদিকে কাজ করছে। এবার কিন্তু ফ্রিকশন লিমিটিং, কেন লিমিটিং? যে ব্যাস এরপর আর হবে না, মানে এই পয়েন্টে আমরা বলি যে অবজেক্ট জাস্ট টেন্ডস টু মুভ, এবার জাস্ট মুভ করা শুরু হবে, আর একটু এদিক থেকে ওদিক হবে ওটা পড়ে, মানে এটা লাস্ট অ্যাঙ্গেল যেটা ওকে সাপোর্ট করে রাখতে পারে, জাস্ট এরপর থেকেই শুরু হয়ে যাবে ওটা নিচে পড়া। তার মানে এই জন্য আমি লিখেছি কি এমজি সাইন থিটা আর ইজ ইকুয়ালস টু এফ এল, কিন্তু লিমিটিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। এতক্ষণ স্ট্যাটিক ফ্রিকশন ছিল, এবং আমরা জানি স্ট্যাটিক ফ্রিকশন তো বাড়তে থাকে কতক্ষণ, লিমিটিং পয়েন্ট অবধি পৌঁছানো না অবধি। তো এমজি সাইন থিটা আর ইজ ইকুয়ালস টু এফ এল, এফ এল মানে কি লিখবো, মিউ এল এন। তার মানে এমজি সাইন থিটা আর ইজ ইকুয়ালস টু মিউ এল এন, মানে কি আমরা জানি এমজি কস থিটা আর, এমজি কস থিটা আর, এমজি এমজি কেটে গেল, সাইন থিটা আর বাই কস থিটা আর হয়ে যাবে ট্যান থিটা আর ইজ ইকুয়ালস টু মিউ এল। তার মানে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল অফ রিপোজ যেটা, তার ট্যানজেন্ট হবে লিমিটিং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সমান, ইকুয়াল। ভালো করে কনসেপ্টটা বোঝো কিন্তু। তো তার মানে একটা সার্টেন অ্যাঙ্গেলের পর ওটাকে আটকাতে পারে না, তার মানে তখনই আমার লিমিটিং ফ্রিকশন লাগছে। এরপরে আরেকটু বাড়িয়ে দেবো, তখন আর লিমিটিং ফ্রিকশনও লাগবে না। কি লাগবে? তার কারণ ওটা নিচে পড়বে, তখন লাগবে কাইনেটিক ফ্রিকশন। যখন অবজেক্ট মুভ করে, এটা অবজেক্ট রেস্টে, যখন অবজেক্ট মুভ করবে, এরপরে অবজেক্ট মুভ করলে এফটা আর এফ স্ট্যাটিক লাগবে না, তখন হয়ে যাবে এফ কাইনেটিক। আর কাইনেটিকের ভ্যালু সেম থাকে, আমরা জানি এই পার্টটা কাইনেটিক, আমরা আমাদের আগের ভিডিওতে এগুলো দেখেছি। কিন্তু যারা দেখোনি অবশ্যই আগের ভিডিও দেখে তারপরেই আসো। তার মানে অ্যাঙ্গেল অফ রিপোজের যে ট্যানজেন্ট, ওটা হয় কোএফিসিয়েন্ট অফ আমাদের লিমিটিং ফ্রিকশনের সমান, এবং আমরা জানি মিউ এলটাই কি, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। এটাও আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এইটা হলো আমার অ্যাঙ্গেল অফ রিপোজের কনসেপ্ট, যে অ্যাঙ্গেলের পর জাস্ট ওটা পড়া শুরু করবে, ইট জাস্ট টেন্ডস টু মুভ। তো এখানে সবসময় একটা কথা বলা হয়, ইট জাস্ট টেন্ডস টু মুভ। কনসেপ্ট এইটুকুই অ্যাঙ্গেল অফ রিপোজের, ঠিক আছে? তো এবং ডায়াগ্রামটা আমাদের এভাবেই আঁকতে হবে যে এদিকে এন, এমজি কস থিটা, এমজি সাইন থিটা, এফটা এদিকে কাজ করছে। এফ মানে কি, মিউ এন, এন মানে আবার এমজি কস থিটা বসিয়ে দাও সব অঙ্কে, সব অঙ্কে ইনক্লাইন প্লেনে তোমাকে এই জিনিসটা লাগাতেই হবে। এফ মানে মিউ এন, এন মানে এমজি কস থিটা, তুমি যে কোনো অঙ্ক দেখে এটা লাগাতেই হবে। তারপর আরো কোনো ফোর্স কাজ করলে সেই অনুযায়ী ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা আলাদা কথা, কিন্তু ফ্রিকশন এই মিউ এমজি কস থিটা এই ব্যাপারটা থাকবেই। তো তাই জন্য এই ধরনের এই জিনিসটা, এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও, এটাই আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজের মেইন কনসেপ্ট। এবার আমরা এর উপরই, মানে এটাই মেইন জিনিস। এবার এটাকে অনেকভাবে মডিফাই করা যায়, সেগুলো আমরা দেখবো, এর উপর কিছু কোয়েশ্চেন্স দেখবো, ঠিক আছে? ভালো করে দেখে নাও এটা। স্টুডেন্টস এবার এই প্রশ্নটা দেখো, কিরকম প্রশ্নটা দিয়েছে আমাকে। এখানে বলে দিয়েছে 37 ডিগ্রি, এটা 10 কেজির ব্লক আছে, এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আচ্ছা এটা মিউ এস ধরো 0.4, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর এখানে বলে দিয়েছে মিউ কে হলো 0.2। ঠিক আছে, নর্মালি কিন্তু আমি তোমাদের বলছি মিউ এস দেয়া মানে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মিউ এলই দেয়। নর্মালি মিউ এস দেয়া মানে ওটা কিন্তু মিউ এলই দেয়। তো নর্মালি কিন্তু যেটা বলছিলাম, মিউ এস যখন তোমায় প্রোভাইড করা থাকবে, এবার মিউ এস তো চেঞ্জ হয়, আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি, একদম কত 0 থেকে মিউ এল অবধি যায়। তো নর্মালি মিউ এস মানে ওটা মিউ এল এর কথাই বলে, যে একদম ম্যাক্সিমাম যেটা হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এবার বলেছে বডিটা মুভ করবে কি করবে না। তাহলে সিম্পল ভাষায় আমি জানি আমাদের একটা হিসাব, যে ট্যান থিটা আর ইজ ইকুয়ালস টু মিউ এল। এই একটা কনসেপ্ট আমি তোমাদের বলেছি, যে তুমি অ্যাঙ্গেল অফ রিপোজটা বার করো, তাই না? অ্যাঙ্গেল অফ রিপোজটা বার করলে তবেই তুমি কাজটা করতে পারবে। এবার তোমার এখানে 37 ডিগ্রি দিয়েছে, আর মিউ দিয়ে দিয়েছে 0.4। তো আজকে তুমি যদি দেখো
যে তোমার সরি হ্যাঁ, তো tan থিটা আর ইজ ইকালস টু মিউ এল, তোমার মিউ এল বা মিউ এসটাই তো মিউ এল, তো 0.4, ঠিক আছে। তো থিটা আর কত, tan ইনভার্স 0.4, tan ইনভার্স 0.4 কত হবে, তার থেকে বেটার আমরা আরেকভাবে দেখতে পারি। আমি মনে করো 37 ডিগ্রি ট্রায়াঙ্গেল তোমাদের শিখিয়েছিলাম, এইদিকে হয় 3, 4, 5, অনেক ভিডিওতে দেখিয়েছি। তো tan 37 ডিগ্রি হলো 3/4 মানে 0.75, তো 0.75 হলে ওটা 37 ডিগ্রি হয়, কিন্তু এটা 0.4, তার মানে নিশ্চয়ই এর ভ্যালুটা যাই হোক ওটা 37 ডিগ্রির থেকে কম হবে। আমি কিন্তু ক্যালকুলেট করতে পারলাম না, কিন্তু আমি কনসেপ্ট দিয়ে বলে দিলাম। আমি জানি tan 37 0.75 হয়, কিন্তু এটা তো 0.4 মানে 0.75 এর থেকে কম, তার মানে নিশ্চয়ই অ্যাঙ্গেলটা 37 এর থেকে কম। তার মানে এখানে সিম্পল বিষয় 37 ডিগ্রি ইজ লেস দ্যান দ্য অ্যাঙ্গেল অফ রিপোজ। তো যদি অ্যাঙ্গেল অফ রিপোজে তো সেই অ্যাঙ্গেল না যেখানে নিচে পড়ে যাবে, তার থেকে বেশি হলে তো পড়বেই, এবার তার থেকে কম হলে তো পড়বে না। তার মানে উইল দ্য বডি মুভ অর নট, নো, দ্য বডি উইল নট মুভ, কারণ মিনিমাম তোমার অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি হতে হবে, না হলে ওই বডি তো পড়বে না, উইল নট মুভ। আচ্ছা, ক্যালকুলেট দ্য ফ্রিকশনাল ফোর্স, তাহলে এই সময় ফ্রিকশনাল ফোর্স কত, ও তো পড়ছে না, পড়ছে না, তো তখন ফ্রিকশনাল ফোর্সটা কি হবে, তখন ফ্রিকশনাল ফোর্সটা হবে, আমরা কি জানি, যতক্ষণ এই কনসেপ্ট এফ এইদিকে তো যতক্ষণ ও লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছে না ততক্ষণ বাইরের ফোর্স যা ফ্রিকশনাল ফোর্সও তাই। তো আজকে 10 এইদিকে আছে, তার মানে এইদিকে 10g, এটা 37, এটা হলো 10g cos 37, এটা হলো 10g sin 37, কারেক্ট আছে, 10g sin 37, এদিকে n, ফ্রিকশন এইদিকে কাজ করছে, ও তো পড়বে না, মানে ফ্রিকশন একদম এর সমান হবে। তুমি কিন্তু আবার এখানে মিউ এস বসিয়ে, স্যার এফ এস ইজ ইকুয়ালস টু মিউ এস এন, আমি বসিয়ে দিলাম 0.4, এনটা হলো 10g cos 37, স্যার এটা হবে না, এটা তো ম্যাক্সিমাম, লিমিটিং হলে তখন এটা হবে, ও তো লিমিটিং এ পৌঁছায়নি, ও তো অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে কম অ্যাঙ্গেলে আছে, তার মানে যতটা ফোর্স এদিকে কাজ করছে ফ্রিকশন ততটাই আছে ওইদিকে, যে ওকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। এটাই তো এখানের কনসেপ্ট, যে যখন অবজেক্টটা মুভ করছে না তোমার বাইরের ফোর্সটা, ওটাই তোমার ফ্রিকশনাল ফোর্স, কারণ ওটাই তোমাকে আটকে রেখেছে। যেই অবজেক্টটা মুভ করে গেল তখন আর স্ট্যাটিকটা ইউজ হবে না, তখন কাইনেটিকটা ইউজ হবে, ঠিক আছে। তো যেহেতু মুভ করছে না, তার মানে 10g sin 37টাই ফ্রিকশনাল ফোর্স, 10g sin 37, তাহলে 10gটা 10, sin 37 কত, 3/5 নিউটন, 60 নিউটন, তাহলে এটা হলো ফ্রিকশনাল ফোর্স যেটার কাজ করছে, বোঝা গেল। তো এরকম ধরনের কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের থাকবে। এবার এই ব্যাপারটাকে একটু সাম আপ করে দিই, যে আমাদের ব্যাপারটা কি হলো, আমরা তাহলে অ্যাঙ্গেল থাকলে আগে আমাদের কাছে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আছে, আমার কিন্তু এখানে মিউকে কোনো কাজেই লাগলো না, লাগতো কাজে, কখন লাগতো, যদিও চললে বাবা তোমাকে একদম চলার সময় আর কোনো ব্যাপার নেই, একদম এফকে ইজ ইকুয়ালস টু চোখ বন্ধ করে মিউকে। আমি ব্যাপারটাকে লিখে দিচ্ছি একদম গুছিয়ে, অনেকগুলো জিনিসই বললাম, সেটা একটু গুছিয়ে লিখে দিলে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। তো যদি গুছিয়ে ব্যাপারটাকে লিখি, ঠিক আছে, এই জায়গাটা মুছে দিচ্ছি, যে মানে একটা অঙ্ক দেখিয়ে দিলাম আগে, যাতে একটা আইডিয়া পাওয়া যায়। এবার আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস লিখে দিচ্ছি তোমাদেরকে। ইম্পর্টেন্ট পয়েন্টসটা কি, ইফ থিটা আর এর থেকে ছোট, মানে ইনক্লাইন্ড যে প্লেনটা আছে সেই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে কম হয়, তার মানে কি ও পড়বে না, স্বাভাবিক। আমার হাতের এটাই অবস্থায় মার্কার পড়ছে না, আমি এই করে দিলাম পড়ে গেল, তো এটা আমার ধরো অ্যাঙ্গেল অফ রিপোজ এখান থেকেও পড়া শুরু করতো, এই অবস্থায় পড়ছে না, এর থেকে এখানে গেলে পড়ে যাবে, আমার তো এখানে এদিক ওদিক রোল হয়ে যাচ্ছে, ওটা আলাদা কথা। তো থিটারের থেকে কম হয়, অবজেক্ট উইল নট মুভ, আর ফ্রিকশনাল ফোর্সটা কত, এটা থিটা, এটা এমজি, এটা এমজি কস থিটা, আমরা জানি ও তো পড়ছে না, পড়লে কি হবে, এমজি সাইন থিটাটাই ফ্রিকশন হবে,
তাই না? তো ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু আমাদের mg sin থিটা, একদম সিম্পল। আচ্ছা, যদি থিটা ইকুয়ালস টু থিটা আর হয়ে যায় তখন জাস্ট পড়া শুরু করবে। তো অবজেক্ট উইল টেন টু মুভ, মানে জাস্ট পড়া শুরু করবে আর একটু হলেই, মানে ওটাই মিনিমাম অ্যাঙ্গেল যেটাকে বলি আর কি। তো এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কত? স্মল এফ। এবার স্মল এফটা হয়ে যাবে আমাদের এফ এল, যেটাকে আমরা বলি মিউ এল এন, মানে মিউ এল এমজি কস থিটা, মিউ এল এমজি কস থিটা। ঠিক আছে, এবং মিউ এলটাই আসলে মিউ এস ম্যাক্স, কিন্তু তোমাদের ওই মিউ এস ম্যাক্স বলে তো দেওয়া থাকবে না, তোমাদের দেখবে শুধু মিউ এসই দেবে, যখন প্রশ্ন করবে তোমার মিউ এস ম্যাক্স থাকবে না, তো ওটা মিউ এস এমজি কস থিটা ওটাই। আর টেকনিক্যালি ওটাই এমজি সাইন থিটার ইকুয়াল হয়, তো এটা ইকুয়ালস টু এমজি সাইন থিটাও বলে দিতে পারো, অ্যাঙ্গেল অফ রিপোজের ইকুয়াল, মানে দুটোই হবে, এটাও হতে পারে এটাও হতে পারে, কারণ এটাই সেই পয়েন্ট যেখানে দুজন ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার আগে অবধি ব্যালেন্স হচ্ছিল না, তার অবধি ফ্রিকশন বেশি, ও যতটা আছে ফ্রিকশন ততটাই ওকে দিয়ে আটকে রেখেছে। আর লাস্ট যখন থিটা গ্রেটার দেন থিটার, তখন কি অবজেক্ট উইল মুভ, সিম্পল হিসাব, অবজেক্ট উইল মুভ, এবং তখন ফ্রিকশনাল ফোর্স কি হবে? কাইনেটিক ফ্রিকশন এফ কে। তো তখন হলো সিম্পল মিউ কে এন এবং মিউ কে এমজি কস থিটা। এই হলো তোমার সিনারিও, যেটা তোমার ইনক্লাইন প্লেনে অবজেক্ট মুভ করছে কি করছে না সেটা বুঝতে তোমাদের লাগবে। তো আগেই তোমরা বের করে নেবে অ্যাঙ্গেল অফ রিপোজ আর ইনক্লিনেশন, দেখে নেবে কোন কেস হচ্ছে, সেই অনুযায়ী যা বার করতে বলবে বার করে নেবে। এই জিনিসটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, নোটস বানিয়ে নাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে, দেখে নাও। তো এবার এই প্রশ্নটাও দেখো, একবার আমরা এই ধরনের প্রশ্ন দেখলাম, তারপর একটা জিনিস শিখে নিলাম, একটা পুরো ছকের মতো লিখে দিলাম, আবার আমরা ওই ধরনের প্রশ্ন আরেকটা দেখছি। 60 ডিগ্রি ব্লক 6 কেজির, উইল দ্য ব্লক মুভ, তার মানে সবার আগে আমার কি বার করতে হবে? অ্যাঙ্গেল অফ রিপোজ। তো অ্যাঙ্গেল অফ রিপোজ বার করা মানে আমি জানি ট্যান থিটা আর ইজ ইকালস টু মিউ এল, তাই তো? এবার মিউ এল মানে আমি জানি মিউ এস, বলে দিয়েছি তোমাদের। তো ট্যান থিটা আর মিউ এল, মিউ এসটা কত? 0.6, তাই থিটা আর নিশ্চয়ই ট্যান ইনভার্স 0.6, কত হয় জানি না, ঠিক আছে অসুবিধা নেই, ট্যান ইনভার্স 0.6 জানি না তো কত হয় সেটা পরে দেখা যাবে। এটা 60 ডিগ্রি দিয়েছে, তো আমরা জানি ট্যান 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি, সেটা হয় √3, মানে 1.73, তাই না? তার মানে যদি এইটা অ্যাঙ্গেল অফ রিপোজ হতো, ফর সাপোজ এটা অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে, তাহলে ট্যান থিটার মানে এইটা হতো মিউ এর ভ্যালু 1.73, কিন্তু মিউ এর ভ্যালু কি 1.73 না, তার থেকে কম। তো যদি এটা 1.73 কম, তাহলে থিটা আটটা নিশ্চয়ই 60 ডিগ্রির থেকে কম। বুঝলাম না স্যার, বুঝিয়ে দিচ্ছি। আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ কি করে বার করি? ট্যান থিটা আর ইজ ইকুয়ালস টু মিউ এল, দেখে এসেছি। মিউ এল মানে আমি জানি মিউ এস, আগেই বলে দিয়েছি, তো 0.6, তো থিটা হলো ট্যান ইনভার্স 0.6, আমি জানি না সেই অ্যাঙ্গেলটা কত। অ্যাঙ্গেলটা জানতে পারলে সুবিধা হতো, তাহলেই না তুমি তিনটে কেসের মধ্যে ফেলবে, স্যার থিটা গ্রেটার দেন থিটা আর হচ্ছে না থিটা ইকুয়ালস টু থিটা আর হচ্ছে, কারণ তার উপর বেস করেই আপনি শিখিয়েছেন আমি কোন কেসটায় যাব। ঠিক আছে, আমি বুঝতে পারছি না এটা কত, তাহলে আমি এদের থিটাটা দেখে নিই। ট্যান 60টা কত? 1.73, তাহলে ট্যান 60 1.73 আর ট্যান থিটার 0.6, কে বড়? এটা বড়, তার মানে সে 60টাই থিটারের থেকে বড়। 1.7 যেহেতু 0.6 এর থেকে বড়, তার মানে সে 60টাই থিটারের থেকে বড়, ওটাই লিখেছি। তার মানে ওর যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রিটা থিটারের থেকে বড়, তার মানে কোন কেসটা হচ্ছে এদের মধ্যে? যে থিটা গ্রেটার দেন থিটার, থিটা গ্রেটার দেন থিটা, তার মানে অবজেক্টটা কি হবে? মুভ করবে। ভালো করে নিজের ছকটা দেখো, বা যেটা আমি একটু লিখে দিলাম ওই জায়গাটা একবার নোট করো। তার মানে অবজেক্ট উইল মুভ, ও নিচের দিকে পড়বে। তখন ফ্রিকশনাল ফোর্স কত মুভ করলে আমি বলেছি? ফ্রিকশনাল ফোর্স আমরা কি জানি? মিউ কে এমজি কস থিটা। মিউ কেটা দিয়ে দিয়েছে দেখো 0.4, এমটা 6, জি 10, cos 60, cos 60 মানে হাফ, তো 0.4 এটা নিউটন ইন্টু 60 ইন্টু হাফ নিউটন মানে 30, মানে 4/10 ইন্টু 30 মানে 212 নিউটন, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তো ওই কেসের মধ্যে ফেলে দিলাম, কিন্তু সিনারিওটা অ্যানালাইজ করাই মেন জিনিস। সিনারিও অ্যানালাইজ করতে পারলে তুমি চট করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখে নাও। তো এই প্রশ্নটা দেখো, আমি সেমই প্রশ্ন রাখলাম, ওই সিনারিওগুলো তো বুঝে গেলে, তোমাকে অ্যাঙ্গেলটা অ্যানালাইজ করে এটাই বুঝতে হবে তিনটের মধ্যে কোন কেস হবে, তুমি করে দিতে পারবে। এবার একটু অন্য ধরনের জিনিস দেখি।
এবার ধরো তোমার প্রশ্নটা আমি সিনারিওগুলো সেমই রেখেছি, শুধু আমি এইদিকে একটা ফোর্স দিয়েছি। এবার তিনটে প্রশ্ন। প্রথম, ফাইন্ড দ্য ফোর্স এফ রিকোয়ার্ড টু কিপ দ্য ব্লক স্টেশনারি। যদি আমি ব্লকটাকে স্টেশনারি রাখতে চাই তাহলে আমায় কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এটা সিনারিও। এবার তুমি যদি এবার এই সিনারিওটাকে দেখো, এটা 60 ডিগ্রি, এটা 6G এইদিকে, এটাও 60, 6G cos 60, এদিকে কাজ করছে 6G sin 60। দেখো একই ধরনের আঁকাটা শিখে যাওয়াটা খুব দরকার। এন এইদিকে, ফোর্স এইদিকে, কত ফোর্স দিতে হবে যাতে আমি এটাকে স্টেশনারি রাখতে পারি। তো ফ্রিকশনটা ও নিচে যেতে চাইছে না, আমি ব্লক এইদিকে দিচ্ছি, তার মানে ফ্রিকশন এই মুহূর্তে এইদিকেই কাজ করবে। ভালো করে বোঝো ফ্রিকশন কেন এইদিকে কাজ করছে, কারণ ও নিচে যেতে চাইছে, তার জন্য আমি এইদিকে ফোর্স দিচ্ছি। তো ফ্রিকশনটার এ মিলে একে আটকাবে। তার মানে আমার সিম্পল হিসাব এফ প্লাস এফ ইজিক্যালস টু হতে হবে 6G sin 60 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা এফটা কত? আচ্ছা আমি বলছি ব্লক স্টেশনারি রাখতে, যে ফাইন্ড দ্য ফোর্স এফ রিকোয়ার্ড টু কিপ দ্য ব্লক স্টেশনারি। তার মানে এটা আমি লিখবো মিউ এস, কি মিউ এস এন, আর আমরা জানি এন মানেই কি 6G cos 60। ঠিক আছে, মিউ এস 6G, আচ্ছা 6 ইন্টু 10 cos 60 মানে হাফ, তো 30, তো মিউ এস ইন্টু 30, কারণ এন এর ভ্যালু আমি পেয়ে গেছি 30 নিউটন, এন এর ভ্যালুটা পেয়ে গেছি আমি 30 নিউটন। 6G মানে 6 ইন্টু 10 ইন্টু √3/2 5, তাহলে মিউ এস এর ভ্যালু কত 0.6 ইন্টু 30 ইজিক্যালস টু 30√3। তাহলে এফ কত হচ্ছে 30, √3 মানে 1.732 মাইনাস 0.6, তাহলে 30 এটা করলে হবে হলো 0.6 যদি মাইনাস করে দিই তাহলে 2 3 7 থেকে 6 1.132 এত নিউটন। তো ক্যালকুলেট করে যেতে আসবে তত নিউটন ফোর্স আমি দিলে ব্লকটা স্টেশনারি থাকবে। এটা অলমোস্ট ক্যালকুলেট করে আসে হলো, আমরা যদি দেখি এটা 10 দিয়ে গুণ করলে 11.32 এবং 11.32 ইন্টু 3 করলে 3 2 6 3 3 9 অ্যান্ড 33.6 নিউটন। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তো এতটা ফোর্স দিলে ব্যাপারটা বোঝা গেল যে একটা যদি ফোর্সও চলে আসে আমি কিন্তু আমার ফ্রি বডি ডায়াগ্রাম রাখবো, তখন ওইসব কেস ফেস অত কিছু মাথায় রাখবো না, ওটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দিলাম। কিন্তু তোমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে পারো সবই তোমাদের কাছে সোজা। ঠিক আছে, তো এটা 6G sin 60, ফোর্স এইদিকে, ফ্রিকশন, দুজন মিলে চেষ্টা করছে ওকে আটকানোর। ফর্মুলা লিখলাম, আমার কাজ হয়ে গেল। তো ফার্স্ট স্টেপটা ডান, আমার অ্যান্সার কত হবে 33.6 নিউটন। এবার সেকেন্ড পার্টটায় আসি, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি এই পার্টটায় আসি, বলেছে যে কত ফোর্স লাগবে টু মুভ দ্য ব্লক ডাউনওয়ার্ডস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। ভালো করে বোঝো যে ব্লকটা ডাউনওয়ার্ডসে যাবে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ডাউনওয়ার্ডসে যাবে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কনস্ট্যান্ট ভেলোসিটি শব্দটাই যখন পাচ্ছি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানেই কি বোঝাচ্ছে, অ্যাক্সেলারেশনটা কত 0, মানে কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না। ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলো, বারবার আঁকো, আমি আঁকছি তোমরাও আঁকো, আমি তো একবার একে করে দিতে পারতাম, আমি আঁকছি তোমরাও করো যাতে তোমাদেরও করার অভ্যাস হয়। এইদিকে n, এইদিকে 6G sin 60, এইদিকে ফ্রিকশনাল ফোর্স, আর এইদিকে একটা F। এবার বলছে মুভ দ্য ব্লক ডাউনওয়ার্ডস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে ব্লকটা কোন দিকে মুভ করছে, ডাউনওয়ার্ডস বলে দিয়েছে, ফ্রিকশন আর পেছনে লাগবে না। কেন স্যার এতক্ষণ ফ্রিকশন পেছনে লাগছিল? তখন ফ্রিকশন রেস্টে ছিল, ফ্রিকশন তোমার মোশনকে অপোজ করার চেষ্টা করে, তুমি তখনও নিচে পড়োনি, তাই জন্য নিচে পড়ার উপক্রম হচ্ছে, তাই জন্য উপরে যাচ্ছে। ঠিক আছে, ও না মুভ দ্য ব্লক, আচ্ছা ডাউনওয়ার্ডসে তার ফ্রিকশন পেছনেই লাগবে, সরি ফ্রিকশন পেছনেই লাগবে। কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, এদের দুজনের যোগফলটা এর একদম ইকুয়াল হবে, এদের দুজনের যোগফলটা এর একদম ইকুয়াল হবে। তাহলে এফ প্লাস এফ, কারণ দুটো ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে, দুটো ফোর্স ব্যালেন্স হলেই তো অ্যাক্সেলারেশন 0 হবে। যদি একটা নেট ফোর্স থাকতো, ধরো এইদিকে এর জোরটা বেশি নেট ফোর্স, তাহলে ধরো অ্যাক্সেলারেশন থাকতো, তো স্পিড বেড়ে যেত, মানে ভেলোসিটি বেড়ে যেত, ইজিক্যালস টু 6G sin 60। স্যার আপনি আগের পার্টটায় তো এটা করলেন, কিন্তু এই পার্টে একটা আলাদা জিনিস হবে। আগের পার্টে ব্লকটা রেস্টে ছিল, আমি এফ এস দিয়ে করেছি, এই পার্টে আমি এফ কে দিয়ে করব। এটাই সিনারিও। তোমাকে বুঝতে হবে যখন মিউএস ব্যবহার করবো, মিউকে ব্যবহার করবো, ওটা চলছে, আমি আর মিউএস ব্যবহার করবো না। তো এফটা জানি না, এফ কে কি, মিউকে আমি জানি mg, মানে এম তো লিখবো না,
কত জানো এখানে 60 না 6, তো 6g cos 60। ব্যাপারটা বোঝা গেল, ডিফারেন্সটা সামান্য ডিফারেন্স হয়ে গেল কিন্তু কনসেপ্ট সেম। এই দুটো অলমোস্ট একই লাগছে, কিন্তু ওখানে মিউ এস ব্যবহার করবো, এখানে মিউ কে ব্যবহার করবো। এটার জন্য মিউ এস, এটার জন্য মিউ কে, এমনি দুটো ভ্যালু দেয়নি, ঠিক আছে। 6g sin 60, তো মিউ কে এর ভ্যালুটা কত 0.4 ইন্টু 6 ইন্টু 10 ইন্টু হাফ, এটা 6 ইন্টু 10 ইন্টু √3/2, তাহলে কত হচ্ছে এটা 2 6 3 12, f প্লাস 12 ইজ ইকালস টু 30√3, তাহলে f ইজ ইকালস টু 30√3 মাইনাস 12 নিউটন করে যত আসবে সেটা হলো f এর ভ্যালু। জানি না কত আসছে, বাট যাই আসছে ওটা হলো আমার f এর ভ্যালু, ঠিক আছে। তো ওইটা হলো মুভ দ্য ব্লক ডাউনওয়ার্ডস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এই জিনিসটা বা এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে। এবার তাহলে আমার সেকেন্ড পার্টটা হয়ে গেল, এবার আমি যাবো থার্ড পার্টটায়। দেখে নাও আগে সেকেন্ড পার্টটা, ঠিক আছে। এবার এই পার্টটাই মুছে দিলাম। এবার থার্ড পার্টটা দেখো তোমায় কি বলছে, বলছে মুভ দ্য ব্লক। এবার বলছে যে কত ফোর্স লাগবে যদি তুমি ব্লকটাকে উপরের দিকে ওঠাতে চাও উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। কতগুলো কেস করলে ভাবো, স্টেশনারি থাকলে কনস্ট্যান্ট, একটা অঙ্ক থেকে কতগুলো আমরা অঙ্ক শিখে গেলাম, তোমাদের খুব কাজে লাগবে। তো ব্যাপারটা কিরকম, যে মুভ দ্য ব্লক আপওয়ার্ডস উইথ অ্যান অ্যাক্সেলারেশন। এবার কিন্তু ব্লক উপরে উঠছে, তো যদি আমি আবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আঁকো আমার সাথে। 6g এইদিকে, এইদিকে 60 ডিগ্রি, এটা 60, এটা তাহলে কত হবে 6g cos 60, এদিকে কত কাজ করবে 6g sin 60, f উপরের দিকে। এবার একটা জিনিস বলো তো, ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ব্লক কিন্তু এবার উপরের দিকে উঠছে, আর ফ্রিকশন পেছন দিকে কাজ করবে না, ফ্রিকশন এবার এই দিকে কাজ করবে, কারণ ব্লক তো উপরে উঠছে। আবার অ্যাক্সেলারেশন, এখানে এবার একটা a আছে, তার মানে এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম কি লিখবো, f মাইনাস 6g sin 60, হ্যাঁ এনটা এইদিকে, বারবার এন দিতে ভুলে যায়, মাইনাস f ইজ ইকালস টু 6a। স্যার বুঝলাম না স্যার, ফোর্সটা এমন ভাবে টানছে যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন উপরের দিকে উঠছে, তার মানে নিশ্চয়ই এদিকের ফোর্স বেশি। উপরের দিকে উঠছে মানে ফ্রিকশন কি আর এদিকে লাগবে, পেছন দিকে লাগবে। তো f মাইনাস 6g sin 60 মাইনাস f ইজ ইকালস টু নেট, মানে নেট ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেটা আমরা নিউটনের অঙ্ক থেকে করে আসছি। তো 6 ইন্টু a, ঠিক আছে। তো এটা কি 6 ইন্টু 10 sin 60 মানে √3/2। আচ্ছা f উঠছে কিন্তু চলছে, তার মানে f কে হবে, এই জিনিসগুলোই কিন্তু খেয়াল রাখার। তাহলে মিউ কে mg cos 60 6a, এটা কত 4, তাহলে f এটা 2 দিয়ে কাটলে এটা 3, সরি এটা 5, তো 30√3। মিউ কে এর ভ্যালু কত 0.4, 6 10 cos 60 হাফ 24, তো f মাইনাস 30√3 মাইনাস 12 6 3 12, 30 4 12, তো 12 24, তাহলে f হয়ে গেল এদিকে 36 প্লাস 30√3 নিউটন, যা অ্যান্সার আসবে আসবে। বোঝা গেল তিনটে কেসে কিরকম ভাবে করলাম আমি, আমার এই ক্ষেত্রেও কিন্তু মিউ কেটাই লাগলো, ঠিক আছে। তার মানে আমাকে আজকে ব্লক স্টেশনারি বলার জন্য আমার যদি একটা এক্সটার্নাল ফোর্সও দিয়ে দেয় তাহলেও কিন্তু আমি করতে পারবো। এইটাই বোঝার, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে এই কনসেপ্টগুলোই বোঝার যে আমি কি করে আমার ফ্রিকশনটা বুঝে লাগাতে পারবো। আমার ব্লক উপরে যাচ্ছে, ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। আমার ব্লকে যদি আমি কোনো ফোর্স না লাগাই, ও নিচে পড়ার উপক্রম হয়, তাহলে ফ্রিকশন পেছন দিকে কাজ করবে। যেদিকে পড়ার উপক্রম হবে ফ্রিকশন সবসময় তার পেছনের দিকে কাজ করবে। এটাই তো ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও, দরকার পড়লে এই যে আগের যে দুটো পার্ট করলাম সেই দুটো পার্টও ভালো করে দেখে নাও, তারপর আমরা পরের পার্টে যাব। তো স্টুডেন্টস দেখো, এবার এই প্রশ্নটা আমরা দেখবো। এই প্রশ্নটার ক্ষেত্রে কি বলছে আগে ভালো করে প্রশ্নটা পড়ো। ইনক্লাইন প্লেনের কনসেপ্টসগুলোই কিন্তু আমাদের বারবার করে এখানে কাজে লাগছে। দ্য টাইম টেকেন বাই এ বডি টু স্লাইড ডাউন এ রাফ 45 ডিগ্রি ইনক্লাইন প্লেন ইজ টুয়াইস দ্যাট রিকোয়ার্ড টু স্লাইড ডাউন এ স্মুথ 45 ডিগ্রি ইনক্লাইন প্লেন। একটা রাফ 45 ডিগ্রি ইনক্লাইন প্লেন আছে, রাফ 45 ডিগ্রি ইনক্লাইন প্লেন আছে, একটা স্মুথ 45 ডিগ্রি ইনক্লাইন প্লেন আছে। দেখো আমার আঁকা দেখে তো বুঝবে না কোনটা স্মুথ কোনটা রাফ, তোমরা এইটুকু বুঝতে পারছো। স্মুথ মানে সেখানে ফ্রিকশন কাজ করবে না, রাফ মানে সেখানে ফ্রিকশন কাজ করবে। এইটুকু জিনিস তোমরা বুঝতেই পারছো।
তো আমি ধরলাম এটা স্মুথ, আমি ধরলাম এটা রাফ। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে যে এই রাফ বরাবর নামতে অবভিয়াসলি তুমি বলো না কোন জায়গাটা অনেক ইজিলি নেমে যাবে। যে জায়গাটা স্মুথ আছে সেখানে অনেক ইজিলি নামবে, রাফ জায়গায় নামতে বেশি সময় লাগবে। কতটা বেশি সময় লাগবে বলেছে? রাফ জায়গায় নামতে দ্বিগুণ বেশি সময় লাগবে, 2 times. So the time taken by a body to slide down a rough 45-degree inclined plane is twice that time required to slide down a smooth 45-degree inclined plane. So the coefficient of kinetic friction কত হবে? তো সিম্পল হিসাব, আমার কাছে যদি একটা ব্লক থাকে, আমাদের কনসেপ্ট বারবার করে দেখছি আমরা, এটা mg, এটা 45 হলে mg cos 45, mg sin 45, এইদিকে n ফ্রিকশন কোণ দিয়ে কাজ করবে এইদিকে, ঠিক আছে? যেহেতু চলছে এটা কোন ফ্রিকশন হবে? fk, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা অ্যাক্সেলারেশন কাজ করবে a, এখান থেকে আমরা কি লিখতে পারি? এরা দুজন n = mg cos 45, তো আমি জানি mg sin 45 minus fk = ma, তার জন্য নিচের দিকে পড়ছে, তার মানে mg sin 45, fk মানে কি mu k, mg cos 45, তাই তো? নাকি ভুলে গেলে? fk মানে mu k n, আর n মানে কি mg cos 45, mu k mg cos 45 = mm। তো mm কেটে গেল, তো g sin 45 মানে g/√2 মাইনাস mu k জানি না, cos 45 g/√2 = m। এটা একটা এর আমি পেলাম। আচ্ছা, স্মুথের ক্ষেত্রে ফ্রিকশনটা কাজ করবে না, মানে স্মুথের ক্ষেত্রে সিম্পল যেটা থাকবে যার জন্য নিচে নামবে সেটা হলো mg sin 45, তাই না? তার জন্য ওর অ্যাক্সেলারেশন হচ্ছে, কারণ বাকি n, এইটা mg, এটা 45 হলে এটা 45, এইদিকে mg cos 45, এগুলো তো ব্যালেন্স হয়ে যাচ্ছে, শুধু এটার জন্য নামছে স্মুথ, তো কোনো পেছনে ফ্রিকশন কাজ করছে না। তার মানে এই ক্ষেত্রে mg sin 45 মানেই হচ্ছে আমাদের ma, mm কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? g sin 45 মানে g/√2। এটা স্মুথের ক্ষেত্রে, এটা রাফের ক্ষেত্রে, এটা ar লিখে দিন, এটা as লিখে দিই, স্মুথ। ঠিক আছে? এবার আমায় কি বলেছে দেখো, বলেছে দ্য টাইম টেকেন বাই এ বডি টু স্লাইড ডাউন, মানে যাই হোক বারবার বলছি যে এটা দিয়ে নামতে দ্বিগুণ বেশি সময় লেগেছে। আমি ধরি এখান দিয়ে ওর নামতে ওর টাইম লাগছে t1, এখানে না, তাহলে ধরি আমি তো এটা দিয়ে নামতে সময় লাগছে t1, তাহলে এটা দিয়ে নামতে কত সময় লাগবে? 2t1, তাই না? এতে নামতে যা সময় লেগেছে এতে নামতে তার দ্বিগুণ সময় লেগেছে, তাহলে এটা t1 হলো এটা 2t1। এবার তো নামতে কত সময় লেগেছে? আমরা ফর্মুলা জানি, কোন ফর্মুলা দেখো? s = ut + ½ at²। এবার s মানে কতটা রাস্তা পড়েছে, তো ধরো এতটা রাস্তা পড়েছে, তো এই লেন্থটাকে আমি s ধরে নিলাম, মানে এই পুরো ইনক্লাইন প্লেনের লেন্থটা হলো s। এবার ইনিশিয়াল ভেলোসিটি 0 + ½ at², তাহলে s = ½ at², তাহলে বলতে পারি 2s/a = t², 2s/a = t²। এটা হলো রিলেশন যখন অবজেক্টটা নিচে পড়ছে, তাই তো? 2s/a টা t² হলো, এটা জেনারেলি বললাম যখন ওপর থেকে নিচে পড়ছে। এবার এই ক্ষেত্রে যে টাইমটা লেগেছে 2t1, এই ক্ষেত্রে টাইম লেগেছে t1, তো আমি দুজনের যদি কম্পেয়ার করি, এই জায়গাটা একটু তোমরা আগে করে নাও, লিখে নাও, ঠিক আছে? আমি জায়গাটা এবার মুছে দেবো, এই জায়গাগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আমায় কি বলেছে? স্মুথের ক্ষেত্রে মানে t1² আমি কি লিখতে পারি? 2s/a স্মুথ, কারণ t1টা স্মুথের জন্য ছিল। ক্লিয়ার? আচ্ছা, যখন রাফের জন্য বলবো এই t এর জায়গায় কি বসাবো? 2t1, 2t1² সেম 2s, কারণ ওই লেন্থটা একই আছে, বাই ar, ঠিক? আচ্ছা, তো এইটা হলো 4t1² = 2s/ar। এবার t1² মানে তো 2s/s, তাহলে বসিয়ে দিই 4 × 2s/s, 2s/ar, 2s কেটে গেল, তাহলে বলতে পারি 4ar = s। ক্লিয়ার? ar এর ভ্যালু কত? g/√2
মাইনাস মিউ কে জি বাই রুট টু, ঠিক আছে। আর এস এর ভ্যালু কত, জি বাই রুট টু। দেখো জি কমন নিলে কেটে যাবে, তাহলে 4 1 বাই রুট টু মাইনাস মিউ কে বাই রুট টু। আচ্ছা জি বাই রুট টু তো পুরোই কেটে যাচ্ছে, আমি আর বোকার মতো কেন করছি। এই যে জি বাই রুট টু কমন না, দুদিক থেকে কেটে যাবে, তাহলে 4 1 মাইনাস মিউ কে ইজিক্যালস টু এদিকে 1, তাহলে 1 মাইনাস মিউ কে কত হয়ে গেল 1 বাই 4, তাহলে মিউ কে কত হয়ে গেল 1 মাইনাস 1 বাই 4, 1 মাইনাস 1 বাই 4 হয়ে গেল, তার মানে এটা কত হয়ে গেল 3 বাই 4। এটা হলো অ্যান্সার মিউ কে। ক্লিয়ার? তো আমার যখন টাইমের ব্যাপারটা লাগলো, আমি কি সেই অ্যাক্সেলারেশনই কিন্তু বার করলাম, করে আমি আমার এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে কাজ করে দিলাম। এবার এই জিনিসটা দেখে মনে হবে স্যার এত বড় অঙ্ক স্যার এত কম টাইম, ব্যাপারটা বড় অঙ্ক কম টাইম না, ব্যাপারটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে কিছু জিনিস অভ্যস্ত হয়ে যাবে। দেখবে কী কী জিনিস অভ্যস্ত হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে তো, কিছু জিনিস আগে তোমরা ভালো করে মাথায় ঢুকে না, এটা লিখে নিয়েছো, কিছু জিনিস আমি বলে দিচ্ছি তোমাদের, এটা তোমরা না মাথায় রেখে দেবে, এটা খুব মানে তোমাদের অঙ্কগুলো করা তোমাদের জন্য খুব ফাস্ট হয়ে যাবে। ব্যাপারটা যে জিনিসগুলো হলো এইটা, যে যখনই একটা তোমার রাফ ইনক্লাইন প্লেনের মধ্যে দিয়ে একটা অবজেক্ট নিচে আসবে, তাহলে এই একটা রাফ ইনক্লাইন প্লেন, তোমার জন্য মাথায় এই ডায়াগ্রামটা পুরোটাই ক্লিয়ার তোমাদের এতক্ষণে এতবার করছি। এটা থিটা, এটা থিটা, এটা এমজি কস থিটা, এইদিকে এমজি সাইন থিটা, এটা এন। আমি তো নতুন ডায়াগ্রাম কিছু আঁকছি না রে বাবা। এদিকে এফ, তো আমরা জানি এমজি সাইন থিটা, এবার ধরলাম ও নিচের দিকে পড়ছে, মাইনাস মিউ কে এমজি কস থিটা ইজিক্যালস টু এম এ, তাই না? তো এম এম কেটে গেল, তো এ কি হচ্ছে, জি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। তার মানে যদি কোনো ইনক্লাইন প্লেনে অবজেক্ট নিচের দিকে পড়ে, তার এক্সপ্রেশনের এটাই ফর্মুলা, এটা মনে রেখে দাও, এই ইজিক্যালস টু জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এটা হলো যখন কোনো রাফ ইনক্লাইন প্লেনে আছে। যখনই তুমি স্মুথে চলে আসবে, তোমার পেছনের আর এই ফোর্সটাই কাজ করছে না, তার মানে এমজি সাইন থিটার জন্যই যা হওয়ার হচ্ছে। তো স্মুথের ক্ষেত্রে তোমার আর কোনো ফ্রিকশন কোএফিসিয়েন্টই নেই, মিউকে জিরো, ফ্রিকশনই নেই, তো তার মানে এ হয়ে যাবে কি সিম্পল জি সাইন থিটা। আজকে ভাবো তো যারা এই জিনিসটা জানে তারা কি অত ফ্রিবল ডায়াগ্রাম একে অত এজ সমান সমান অত লিখতে, ওরা ডাইরেক্ট ওরা দেখতে পাচ্ছে 45 ডিগ্রি ডাইরেক্ট লিখে দেবে, এ ইজিক্যালস টু জি 1 বাই রুট টু মাইনাস মিউ কে বাই রুট টু। নে এটা তোর রাফের জন্য হয়ে গেল, নে স্মুথের জন্য লিখবি জি সাইন থিটা জি সাইন 45 জি বাই রুট টু। নে ওরা একদম স্মুথ রাফের এক্সপ্রেশন ডাইরেক্টলি লিখেই দিল, ওদের অত কি ফ্রিবল ডায়াগ্রাম বানাতে যাবে? এই বেসিক জিনিসটা মনে রাখলেই তো হয়ে যাচ্ছে, আমার তো বারবার আঁকার দরকার নেই। এই জিনিসটা মাথায়, এটা আমি জয়েন্টের পার্সপেক্টিভে বললাম। অবভিয়াসলি বোর্ডসে এরকম প্রশ্ন দিলে বা তোমাদের স্কুলে দিলে তো তোমাকে এটা করেই দেখাতে হবে, কিন্তু এইভাবে জিনিসগুলো করে কিন্তু তাড়াতাড়ি করা যায়। আমরা জানি এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এস ইজিক্যালস টু ইউটি তো 0, হাফ এটি স্কোয়ার, তাহলে টি স্কোয়ারটা কি হয়ে গেল 2s বাই এ। আচ্ছা তার মানে এবার এদের দিয়ে আমি ডিলিট করে দেবো। এবার দেখো অতটা বড় কিন্তু লাগছে না। তার মানে এই জিনিসটাকেই মাথায় রাখতে হবে, আমরা অঙ্কটা করতে করতে আমরা একটা জেনারেল ফর্মই বুঝতে পারবো যে ব্যাপারটা কি করে কাজ করছে, এবং সেখান দিয়ে আমরা ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখে নাও এই প্রশ্নটা। দেখো এখানে দেখো এই একটা ইনক্লাইন প্লেন আছে, এখানে একটা 4 কেজির ব্লক রাখা আছে, এইখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা মিউ2, আর এই পুলি দিয়ে এটা কানেক্টেড, এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা মিউ1 এই সারফেসের উপর, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা 2 কেজির ব্লক। আমাকে বলে দিয়েছে দড়ির মধ্যে টেনশন হলো 16 নিউটন আর অ্যাক্সেলারেশন 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অবভিয়াসলি ও এইদিকে পড়ছে এবং ও এইদিকে এগোচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি, স্বাভাবিক ওইরকমভাবে পড়বে। আচ্ছা তো এবার আমাকে যেটা বার করতে বলেছে সেটা হলো মিউ1 মিউ2 বার করতে বলেছে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা কাজ আমার, তো 4 কেজি ব্লকটার জন্য আঁকি আগে। তো এই 4 কেজি, তার মানে 4g এইদিকে, এটা 30, তার মানে এটা 4g cos 30 n 4g sin 30 এইদিকে, দড়ির টেনশন এইদিকে, ঠিক আছে, দড়ির টেনশনটা এইদিকে, আর ফ্রিকশন ওই যে নিচে পড়ছে তখন ফ্রিকশনটা এইদিকে, আর একটা অ্যাক্সেলারেশন এইদিকে। তাহলে আমি কি লিখবো, 4g sin 30 মাইনাস টেনশন মাইনাস ফ্রিকশন ফোর্স ইজিক্যালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে 4a। তা sin 30 মানে কি 1/2, তাহলে 4g ইন্টু 1/2, টেনশন কত 16 নিউটন, এফ কত আমরা জানি মিউ এমজি কস থিটা। এতক্ষণ এইটুকু আশা করি বোঝা যাচ্ছে, এফ মানে মিউ এন, আর এন আর এটা সেম, তার মানে মিউ ইন্টু 4g cos 30, এগুলো আশা করি বোঝা যাচ্ছে। এবার এটা মিউ 2 দেবো, কারণ এখানে মিউ 2 দেওয়া আছে, তো মিউ 2 এম না দিয়ে 4 g cos
30 ইকুয়ালস টু 4, এটা কত 0.5, এটা কত হচ্ছে 2g মাইনাস 16 ইকুয়ালস টু cos 30 মানে √3/2, তো 2g √3, তো μ2 ইকুয়ালস টু 2। ঠিক আছে, তো 2 যদি সব দিক থেকে যায়, জিটা হলো 10 ধরে নিই, তো 10 মাইনাস 8, আমি 2 সব দিক দিয়ে কেটে দিলাম, তো μ2 10√3 ইকুয়ালস টু 1, তাহলে μ2 10√3 ইকুয়ালস টু 2 মাইনাস 1, তাহলে μ2 হলো 1/10√3। ঠিক আছে, এটা হলো এই সারফেসের ফ্রিকশন কোএফিসিয়েন্ট। বোঝা গেল? তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। একইভাবে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এই 2 কেজির ব্লকটার ক্ষেত্রে তুমি যদি দেখো, ওর 2g নিচের দিকে, ওটাই ওর n, দড়ির টেনশনটা এইদিকে কাজ করছে, আর ফ্রিকশনাল ফোর্সটা যেহেতু এদিকে হচ্ছে পেছনের দিকে, তার মানে হচ্ছে t মাইনাস এফ, মানেই হলো ওর অ্যাক্সেলারেশন এইদিকে 2a। ঠিক আছে, তো টিটা 16, এফটা কি মিউ এন মানে মিউ mg, তো মানে μ1, এটা তো কোনো ইনক্লাইন প্লেনের ব্যাপার নেই, তো 2g ইকুয়ালস টু 2a, তো 16 মাইনাস μ1 ইন্টু 20 2a, এটা কত 0.5, তো 2 ইন্টু 0.5 মানে 1, তাহলে 16 মাইনাস 20 μ1 ইকুয়ালস টু 1, তাহলে 20 μ1 ইকুয়ালস টু 15, তাহলে μ1 কত হয়ে যাচ্ছে 3/4, তাহলে এটা হলো μ1, এটা হলো μ2। ঠিক আছে, তো এভাবে তার মানে আমরা আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, আমাদের কাজ হয়ে গেল। সমস্ত ফোর্সগুলোকে বিবেচনা করবে, ফ্রি বডি ডায়াগ্রামটা ভালো করে আঁকবে, ফ্রিকশনটা ঠিকভাবে লাগাবে, অঙ্ক এমনিই হবে। দেখে নাও স্টুডেন্টস, এবার এই প্রশ্নটা দেখো, এতক্ষণ আমরা ইনক্লাইন প্লেনের একদিকে ব্লক ছিল সেরকম জিনিসপত্র দেখছিলাম, এবার ইনক্লাইন প্লেনের দুদিকেই ব্লক আছে এরকম জিনিস আমরা দেখবো। তো কনসেপ্ট একই, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে, খেলা শেষ হয়ে যাবে। 1 কেজির দুটো ব্লক, এইদিকে 30 ডিগ্রি, এইদিকে 45 ডিগ্রি, আমাকে বলেছে এই ব্লক আর যেই প্লেনটা আছে এদের মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা হলো 0.1, এ কত টি কত। তো তুমি নর্মাল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, বেসিক্সগুলো তুমি জানো। এদিকে কাজ করছে হলো 1g sin 30, n এদিকে 1g cos 30, এদিকে 1g বলে ওটাকে আমি ভেঙে নিয়েছিলাম, আর এই পেছন দিকে কি কাজ করছে টেনশনের সাথে 1g sin 30 এদিকে। আচ্ছা, আর এইখানেও সেরকম 1g, এদিকে 1g sin 45, 1g cos 45, ঠিক আছে n, আর এদিকে টেনশন কাজ করছে। এবার দেখতে হবে অ্যাক্সেলারেশনটা বা ত্বরণটা কোন দিকে কাজ করছে। তুমি খেয়াল করে দেখো কোন দিকে বেশি, এদিকে 1g sin 45 মানে এটা কত হচ্ছে 1g/√2, তো 10/√2, এদিকে 1g sin 30 এটা হলো 10/2। ঠিক আছে, স্বাভাবিক, যেহেতু 2, তার মানে এটা কম এটা বেশি, তাই না? 10/√2 এর থেকে বড়, কারণ √2 2 এর থেকে ছোট। তো এইদিকে যেহেতু জোরটা বেশি, তার মানে পুরো সিস্টেমটা কোন দিকে যাবে, এই দিকে। কিন্তু এটাই কিন্তু প্রথমে, আগেই কিন্তু ফ্রিকশন পেছনে ঘুপঘাপ পেছনে বসিয়ে দেবে না, মোশনটা কোন দিকে হচ্ছে এটা বিবেচনা করো আগে। তুমি যদি ঘাপ করে এখানে ফ্রিকশন বসিয়ে দিও, তোমার অঙ্ক ভুল হয়ে যেত। তুমি কি করতে, ঘাপ করে এখানে ফ্রিকশনটা এই যে এখানে পেছনে দিয়ে বসিয়ে দিলে, ভুল হয়ে গেল। এটা কেন ভুল হয়ে গেল? যদিও এইদিকে যেত তাহলে ফ্রিকশনটা পেছন দিয়ে কাজ করতো। দুটো ব্লকে কিন্তু এইটা আগে বিবেচনা করবে যে আলটিমেটলি জিনিসটা কোন দিকে যাচ্ছে। এইদিকে 1g sin 45 মানে 10/√2 নিউটন কাজ করছে, এদিকে 10/2 মানে 5 নিউটন কাজ করছে। 10/√2 থেকে 5 ছোট, 10/√2 বড়, তার মানে এই দিকে ব্যাপারটা, তার মানে অ্যাক্সেলারেশনটা এই দিকে কাজ করবে, এই দিকে উঠবে। এই জিনিসটাই প্রথম বোঝার এইখানে, দুটো ব্লক থাকলে এটাই মেন জিনিস, যে ফ্রিকশন কোন দিকে কাজ করছে এটা তোমায় বুঝতে হবে। তো এ যাচ্ছে, তাই জন্য এর জন্য ফ্রিকশনটা পেছনের দিকে, F2 বলে লিখলাম, কিন্তু এ যেহেতু ওপরে যাচ্ছে এর জন্য ফ্রিকশনটা কিন্তু এই দিকে, মাথায় থাকে জানো। তো এবার এর জন্য তুমি ইকুয়েশন লেখো, ইকুয়েশন লেখা তুমি জানো। তো এইদিকে যাচ্ছে, এদিকে অ্যাক্সেলারেশন, তার মানে 1g sin 45 মানে 10/√2, এরা দুজন মাইনাস, তো মাইনাস টি মাইনাস F2 মানে কি 1a, এটা এ হয়ে যাবে। তো 10/√2 মাইনাস টি, F2 মানে কত μmg, এই যে μ1g cos 45, তাহলে μg cos 45 ইকুয়ালস টু a, তো 10/√2 মাইনাস টি, মিউটা কত বলে 0.1, আর জিটা হলো 10, তার মানে 1, তাহলে 1/√2 ইকুয়ালস টু a। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম।
10/√2 - 1/√2, এই যে এটা পেলাম। আচ্ছা এটার ক্ষেত্রে করো টি এইদিকে আলটিমেটলি আর বাকি দুজন পেছনের দিকে, তার মানে টি - 1g sin 30 ডিগ্রি মানে 5 আর মাইনাস ফ্রিকশনাল ফোর্স F1 মানে হলো 1a, তার মানে টি - 5 F1 মানে কত মিউ জি cos 30। এইটুকু আমরা জানি, কিন্তু আমি কিন্তু বারবার বলছি মিউ এম জি কস থিটা, ফ্রিকশন মানে ইনক্লাইন প্লেনে মিউ এম জি কস থিটা হচ্ছে, কারণ মিউ এনটাই হলো এম জি কস থিটা। বারবার কিন্তু আমি সেটা আর বলছি না, কারণ এটা আমরা বারবার অনেক অঙ্কে দেখে নিয়েছি অলরেডি। তো এ মানে টি -5 মিউটা 0.1 আর 10 1 হয়ে গেল cos 30 মানে √3/2 = a হলো দুটো। তাহলে এই দুটোকে দেখো, এটাও এ এটাও এ, দুটোকে ইকুয়েট করে দিই। দুটোকে ইকুয়েট করে দিলে কি হয়ে যাবে দেখো, t - 5 - √3/2 = 10/√2 মাইনাস টি - 1/√2। তো এদিকে 2t, এটা হয়ে যাবে 9/√2 + 5 + √3/2। এখান থেকে সলভ করো, এখান থেকে যদি সলভ করো তাহলে দেখবে তোমার টি এর ভ্যালু চলে আসবে হলো 6 নিউটন। একে দেখেও সলভ করতে পারে, ঠিক আছে। সলভ তো ক্যালকুলেটারে করতেই পারবে। টি এর ভ্যালু চলে আসলো আমার 6 নিউটন। তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা, ফ্রিকশন কোন দিকে কাজ করছে সেটা দেওয়া, এগুলোই কিন্তু মেন জিনিস। আর কিন্তু কোনো বিশেষ হাতি ঘোড়া এখানে নেই। তো দুটো ব্লক থাকলে এটাই দেখবে যে কোন দিকে জোরটা বেশি। আচ্ছা এইদিকে জোর বেশি, তাহলে এ পুরো ব্যাপারটা এইদিকে যাবে, তার মানে এর জন্য ফ্রিকশন এইদিকে। আচ্ছা এইদিকে জোর বেশি, পুরো ব্যাপারটা এইদিকে যাবে, তার জন্য এর জন্য ফ্রিকশন এইদিকে। তাই জন্য আগেই ফ্রিকশন এঁকে দেবে না। এটাই দুটো বডির মানে ফর, আমি লিখে দিচ্ছি, 2 block systems on opposite sides of inclined plane. First, consider the direction of net force. Direction of net force, and then apply friction. ঠিক আছে, এই জিনিসটাকে মাথায় রাখবে যে কোন দিকে, এইটুকু বুঝে গেলেই তুমি 2 ব্লক সিস্টেম তোমার কাছে কোনো ব্যাপার না। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে দেখো টি 6 নিউটন বেরিয়ে গেল, বসিয়ে দাও। ধর এটাই বসাচ্ছ, 6 - 5 - √3/2 মানে a, মানে 1 মাইনাস এটা ইকুয়ালস টু a, 1 - √3/2 হলো a, তাহলে a হয়ে গেল অলমোস্ট আমাদের 0.244। ক্যালকুলেশনটা কোনোদিনই, আমি বারবার করে এতদিন ধরে আমার যদি তোমরা ভিডিও দেখে থাকো, ক্যালকুলেশনটা কোনোদিনই ব্যাপার নয়, ব্যাপারটা হলো আমার প্রসেসটা, ঠিক আছে। তো এইভাবে আমরা 2 ব্লক সিস্টেম দেখতে পারি, ঠিক আছে। দেখে নাও একবার অঙ্কটা কীরকমভাবে হলো স্টুডেন্টস। তাহলে এই অঙ্কর সাথে সাথেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হলো। আমরা ইনক্লাইন প্লেনের কিন্তু অনেকগুলো মানে বেশ কনসেপচুয়াল জিনিসপত্র দেখলাম, যেগুলো আমাদের কাজে লাগতে চলেছে। তো তোমরা সেই জিনিসগুলো একটু ভালো করে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এবং ওই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে বাড়িতে ডিল করো, বিভিন্ন প্রবলেম সলভ করো, যাতে তোমাদের এই জিনিসগুলো তোমরা সেটার সাথে অভ্যস্ত হতে পারো। শুধু কিন্তু ভিডিও দেখলাম না, ভিডিওতে আমি কয়েকটাই অঙ্ক দেখাতে পারি, কত বড় ভিডিও বানাবো, তাই না? তোমরা নিজেরাই আর দেখবে না। তবে এগুলো বাদেও কিছু 2-1টা জিনিস হয়, আরও 2-1টা টাইপে এসে যেতে পারে। দুটো ব্লক ধরো লাগানো আছে একদম পাশাপাশি, মানে আমার বলার বক্তব্য এরকম যে একটা ইনক্লাইন প্লেন, এখানে একটা ব্লক, এর প্লাসে আর একটা ব্লক লাগিয়ে দিলাম, কি করবি? তখন কিন্তু তোমাকে আবার এদের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স কাজ করে, এ কে ফোর্স দিচ্ছে, এ কে ফোর্স দিচ্ছে, এটার কথাও তোমাকে ভাবতে হবে। দিয়ে এবার তারপর তোমাকে আলাদা আলাদা করে ফ্রি বডি ডায়াগ্রামে করতে হবে। বাট ব্যাপারটা এই অঙ্কগুলোর একটাই, ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে পারলেই কিন্তু মুশকিল আসান। তুমি আলাদা করে এ রাখবে, যা যা কাজ করে এদিকে এমজি M1G sin 30, মানে mg sin থিটা, mg cos থিটা, ফ্রিকশন এইদিকে, এর ক্ষেত্রেও তাই। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলেই কাজ হবে। তো এটাই বক্তব্য, যে এরকম একটা টাইপও দেখো আমার মাথায় এলাম, এখন তোমায় মানে ভিডিও শেষ করতে করতে বলে বেরোলাম। আরও কিছু হয়তো হতে পারে যেটা আমার আর মাথায় আসছে না, কিন্তু প্র্যাকটিস তোমরা করো। তোমরা হয়তো আমি যা যা শিখিয়েছি তার মধ্যে তোমরা 80% পেয়ে যাবে, কিন্তু তার বাইরেও থাকতে পারে না। তো সেই কারণে নিজেরা প্র্যাকটিস করো, অসুবিধা হলে আমাদেরকে জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সব খুলে বসা আছে, যেটাই চাইবে সেটাই পাঠাতে পারবে। সব কিছু লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া আছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছুরই পাঠাতে পারো চাইলে। তো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো,
চেষ্টা করতে থাকো, অভ্যাস করতে থাকো। সমস্যা হলে কেমিক্স দ্বারা তোমাদের সাথে আছে। যে কোনো কোয়ারিজে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে দেখবে ভিডিওর শেষে আমাদের নাম্বারস দেওয়া থাকে। কোনো কারণে যদি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে চাও সেটাও তোমরা করতে পারো, কিন্তু তোমাদের ইচ্ছাটা থাকতে হবে, তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করো। আবার কোনো ভিডিওতে দেখা হবে, ততদিনের জন্য টাটা।